যখন এই সড়ক পরিবহনের আপনাদের কথা হচ্ছিল, মোজাম্মেল ভাই, জুয়েল ভাই থেকে শুরু করে বেশ কিছু নেতৃবৃন্দ ফোনে বলেছিলেন, সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার একটা বিষয় ভালো লাগছে, যেখানে যে 10টা ব্যানার আমি দেখেছি, প্রত্যেকটা ব্যানারকেই আমি পড়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ব্যানারের ফেডারেশনের নিচেই লেখা আছে চাঁদামুক্ত একটি অরাজনৈতিক সংগঠন। এই যে একটি পরিচয় আপনাদের, এই যে একটি আহ্বান সারা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে, যেখানে চাঁদাবাজ নিয়ে অনেক বক্তব্য ভাইরাল আছে, সেখানে চাঁদাবাজ মুক্ত এবং অরাজনৈতিক সংগঠনের করার লক্ষ্যে নিজেদের অর্থ, নিজেদের সময়, নিজেদের শ্রম দিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে আসার পরেও যদি আপনারা কোনো কিছু করতে না পারেন, তাহলে সে ব্যর্থতাটা আসলে আমারও বটে। তাই আমার বিষয় থাকবে একটাই, সেটা হচ্ছে যে শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতির পরিবর্তন আনতে হবে। আমরা দেখেছি এই বাংলাদেশ স্বাধীনতার এই 57 বছরে বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সেদিন সে 1971 সালে হাজার হাজার বীর বাঙালি জীবন দিয়েছিল, এই 57 বছর পরে এসেও বাংলাদেশ সেই স্বাধিকার আন্দোলন সফল হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। আমরা দেখেছি মানুষ কোনো একটা রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে তাদের স্বেচ্ছাচারিতা তুলে আন্দোলন সংগ্রাম করে 1400 ছাত্র জনতা জীবন দিয়েছে, 1000-এর উপরের ছাত্র জনতার পঙ্গুত্ব বরণ করেছে, 300 অধিক ছাত্র জনতা চক্ষু হারিয়েছে। এরপরে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তৎপরবর্তীতে নির্বাচিত সরকার এসেছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে শুধু সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নাকি নীতির কোনো পরিবর্তন হয়েছে? তাহলে আমরা চাই মূলত নীতির পরিবর্তন, নেতার পরিবর্তন নয়। কারণ যে কারণে মানুষ যুদ্ধ করেছে 71-এ, আবার সংগ্রাম করেছে 24-এ, কিন্তু সেই সাধারণ বাঙালির মুক্তির অধিকার, সাধারণ বাঙালির অধিকার আজ পর্যন্ত এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন দীর্ঘদিন ধরে যে একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল, সেই সরকার মদতদাতাদের সেই সংগঠনের চাঁদাবাজির কারণে আপনারা যখন তীব্র অতিষ্ঠ হয়ে চাঁদাবাজ বিরোধী, বৈষম্য বিরোধী একটি সংগঠন দাঁড় করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা পদে পদে আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এখন পর্যন্ত হুমকির ভিতরে রয়েছেন। অনেকে এই সংগঠনে এসে তার স্বাধীন বক্তব্য উপস্থাপন করতে না পেরে বিভিন্নভাবে বিভিন্ন নেতা নেত্রী কর্তৃক হুমকির সম্মুখীন হয়ে পিছপা দিয়ে চলে গিয়েছেন। আপনারা অনেকে এখনো সাহস করে এই চট্টগ্রামের মতো জায়গায়, আজকের এই প্রেস ক্লাবের মতো জায়গায়, এই জুলাই অভ্যুত্থান কনফারেন্স হলে আপনারা একটি সভা করেছেন। আপনাদের দাবি কি? আপনাদের দাবি হচ্ছে আমি একজন চালক হিসাবে স্বীকৃতি পাওয়া, আমি একজন চালক হিসাবে আমার আইনে যতটুকু কভার করে সেই আইনগত অধিকারটুকু প্রতিষ্ঠা করা। এতবার প্রোগ্রাম করার পরেও সরকারের কোনো টনক নড়েনি। আপনারা বিগত বিদায়ী সরকারের সময় করেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রোগ্রাম করেছেন, আপনারা এখন আবার একটা নির্বাচিত সরকারের অধীনে প্রোগ্রাম করছেন। কিন্তু সরকার যায়, সরকার আসে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, সমাজের উন্নয়ন হয় না। এই দায়ভার আসলে গোটা বাঙালির, এই দায়ভার রাষ্ট্রের। তাই রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে আপনাদের যে সকল বৈধ দাবি দেওয়া আছে, এগুলিকে মেনে নিয়ে আপনাদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার সড়ক ও সেতু পরিবহন যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের অধীনে চালকদের একটি নীতিমালা তৈরি করে দেয়া এবং আপনাদের চাঁদামুক্ত সড়ক উপহার দেওয়ার জন্য। আমি কোনো সরকারি দলই নই, আমি কোনো বিশিষ্ট রাজনীতিবিদ নই, আমি গণমানুষের পক্ষে কথা বলি, আমি সামাজিক আন্দোলন করি,
আমরা দেখেছি যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, শুধু একটি ছোট কথা বলি, সবজির দাম অনেক কম ছিল, কারণ পরিবহন খাতে নাকি তখনকার চাঁদাবাজিটা বন্ধ ছিল। এরপরে আবার নির্বাচিত সরকার এলে সবকিছু দূর হয়ে যাবে, নির্বাচিত সরকার এলে মানুষের কল্যাণে আরো কাজ হবে, কিন্তু নির্বাচিত সরকার আসার পরে অনেক মানুষের হাজারি শুনি আমরা, আবার সবকিছুর দাম বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে এই সমস্ত সবকিছু নাকি এই যে পরিবহনের শ্রমিকদের, এই ড্রাইভারদের উপরে এবং বিভিন্ন জায়গায় তাদের উৎকোচ দিতে হচ্ছে বলেই এই সমস্ত দাম বৃদ্ধি হয়। সড়ক পরিবহন চালক ফেডারেশন, এখানের প্রত্যেকটি সদস্য চালক, আমি এখানে কথা বলছি, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমিও কিন্তু একজন চালক, কারণ আমারও একটি সরকারি লাইসেন্স আছে। তাহলে আপনাদের কাতারে দাঁড়িয়ে আমি আজকে এই বক্তব্য দিচ্ছি। আমরা চাই যে সারা বাংলাদেশের সকল চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। আমি আগেও বলেছি, একজন চালক শুধুমাত্র গাড়ির চাকা ঘোরায় নয়, তিনি বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরান। আপনারা সেই সম্মানিত চালক সাহেব, আপনি যখন লাইসেন্স করেন, লাইসেন্সের ফিস দিতে হয় গভর্নমেন্টকে। ফিস দিয়ে লাইসেন্স করার পরে আপনি একজন চালক যখন আহত হন, নিহত হয়ে যায়, গরিব অসহায় হয়ে যায়, পরিবার অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়, পরিবার পরিজন অনেক সময় ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। এটা আপনার দুর্ভাগ্য নয়, এটা এই রাষ্ট্রের দুর্ভাগ্য, এই দেশের সরকারের দুর্ভাগ্য। কারণ একজন চালক যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য সরকারি ফিস দিবেন, আমার দাবি হচ্ছে সেই ফিসের অনুকূলে এই চালকের একটি সরকারি ইন্স্যুরেন্স করে দিতে হবে, যাতে এই চালকের কোন ধরনের আহত নিহতের বিনিময়ে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ন্যূনতম একটা অনুদান প্রদান করে। কারণ একটি জীবন চলে যাওয়ার পরে এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আরেকটি জীবন ফিরে পাওয়া যাবে না। একটি জীবন চলে যাওয়ার পরে বিশ্বের কোনো কিছুর বিনিময়ে আরেকটা জীবনকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, তার বর্তমানে তার শূন্যতা পূরণ কেউ করতে পারবে না। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে, অর্থনৈতিক ন্যূনতম যদি একটা সাপোর্ট আমাদেরকে দেয়া হয়, তাহলে অন্তত তার যে পরিবার পরিজন থাকবে, তার উপরে নির্ভরশীল যে ব্যক্তিগুলো থাকবে, তারা অন্তত ন্যূনতম কিছু একটা করে খেতে পারবে। আমরা দেখি যে আমাদের সকল শ্রেণীর সকল পেশাজীবীদের সংগঠন রয়েছে, তাদের অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে পেশাটা চালক, এই গুরুত্বপূর্ণ পেশার কোনো মান নেই। এই গুরুত্বপূর্ণ পেশায় যারা রয়েছেন তাদের কোনো কদর নেই, তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো পাওয়া নেই, তাদের কোনো সেবা নেই, তাদের বিশ্রামটুকু পর্যন্ত নেই। আমি বলেছিলাম যে এই বাংলাদেশের সমস্ত চালক যদি বলে যে আজকে আমরা কেউ গাড়ি চালাবো না, তাহলে দেশের প্রধানমন্ত্রী কি বের হতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রী বের হতে পারবে? কোন মন্ত্রী পারবে কি বের হতে? তাহলে সেই চালকদের মর্যাদা আদায়ের জন্য চালকদের নিজের পকেটের পয়সা খরচ করে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, গাজীপুর, এদিকে সেদিকে এত সমাবেশ করতে হবে কেন? এটা তো সরকারের দায়িত্ব। তাই আজকের এই চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে আহ্বান জানাতে চাই যে বৈধ যে অধিকার আছে, নিয়ম নীতিতে যে অধিকার আছে, এই চালকদের একটি নীতিমালা তৈরি করা হোক। আমি আশা করি আজকের যিনি প্রধান অতিথি এখানে আছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সাবেক ভাইস চেয়ারম্যান, আমরা আশা করব যে আমাদের এই যে বক্তব্যগুলো, এই যে দাবিগুলো, এইগুলো যদি সরকার সাধারণভাবে এই চালকদের নীতিমালা না করে তাদের দাবি দেওয়া যদি না মানে, তাহলে আপনি আমাদেরকে একটি রিট করে দিবেন এবং আপনার সেই রিটের মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাই যে চালকদের ন্যায্য অধিকার, চালকদের নীতিমালা করা হোক। আমরা এমনও দেখেছি যে ঢাকা থেকে আজকে আসছে, আমার ভাই ফয়সাল সাহেব বলেছেন, কোন ধরনের বিরতি ছাড়া, কোন ধরনের বিশ্রাম ছাড়া তাকে আবার চলে যেতে হচ্ছে। তাহলে একটা, সে তো মানুষ, সে তো রোবট নয়, সে তো কম্পিউটার নয়, টিপ দিলাম আর চলতে থাকবে যতক্ষণ ব্যাটারি আছে, তাও তো শেষ হয়ে যায় একটা সময়। আর একজন মানুষের তো নানান সুবিধা অসুবিধা থাকবে,
তাহলে নীতিমালা করতে হবে একজন চালক দৈনিক কত ঘন্টা গাড়ি চালাবে। নীতিমালা করতে হবে একজন চালকের মাসে কয়দিন ছুটি থাকবে। নীতিমালা করতে হবে একজন চালকের বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা সংকুলন করে দিতে হবে। নীতিমালা করতে হবে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলাতে চালকের জন্য সরকারিভাবে বিশ্রামাগার তৈরি থাকবে। যদি সেটা হয় তাহলে এই যে সড়ক দুর্ঘটনার জন্য লক্ষ কোটি কোটি টাকা সরকার ব্যয় করেন, বিদেশি অনেক অনুদান এই দেশের সরকার বহন করেন, অথচ সেখানে ট্রাফিকদেরকে নিয়ে বিভিন্ন সিম্পোজিয়াম ট্রেনিং অনেক কিছু করা হয়। মাঝখানে দেখেছি আমরা পুকুর কাটার জন্য বিদেশে যাবে সরকারি কর্মকর্তারা, পুকুর কাটার জন্য বাঙালি হয়ে তিনি সরকারি সফরে বিদেশে যাবেন এটা শেখার জন্য, অথচ ড্রাইভার যাদের হাতে লক্ষ লক্ষ মানুষের জীবন নির্ভর করে সেই গুরুত্বপূর্ণ পদধারী ড্রাইভারদের জন্য কোনো ব্যবস্থাই সরকারের নেই। সেই সরকার নয়, কোন সরকারের ছিল না। সুতরাং আমাদের দাবি হচ্ছে এটা থাকতে হবে। এবং এই যে সড়ক নিরাপদ সড়কের দাবিতে অনেক কাউন্সিল অধিবেশন সংগ্রাম আন্দোলন যা কিছু হচ্ছে, এগুলি সাধারণ মানুষ শুধু আন্দোলন সংগ্রাম করতে পারবে, কোন সুফল তারা বয়ে আনতে পারবে না। কারণ এই নিরাপদ সড়কের মূল যে লক্ষ্য উদ্দেশ্য এবং প্রধান যে চাবিকাঠি সেটা হচ্ছে আমার এই হাজার হাজার চালক ভাইয়েরা। তাদেরকে যদি সঠিকভাবে সিম্পোজিয়াম করানো হয়, ওয়ার্কশপ করানো হয়, তাদেরকে নিয়ে যদি এই সড়ক কিভাবে নিরাপদ সড়ক হবে সেই বিষয়ে কথা বলা হয়, তাদেরকে যদি 2 দিন করে একটা ট্রেনিং দেওয়া হয় এবং এই 2 দিনে যদি তাদেরকে 4000 টাকা অনারিয়াম দেওয়া হয়, তাহলে সবাই যাবে সেখানে। একজন চালকের অন্য কোনো বেতন আছে? যারা প্রাইভেট গাড়ি চালায় তাদের কোনো বেতন আছে বলে আমি মনে করি না। তেল চুরি করবে সেটাও প্রাইভেট গাড়ির পক্ষে সম্ভব নয়। তাহলে আমি যদি আজকে ডাক দেই যে আসতে হবে, অনেকেই তো আসতে পারবেন না, কারণ তার চাকরি আছে, সে চাকরি হারাবে নাকি তার পরিবার পরিজনের জন্য খাদ্য সামগ্রী কিনবে, তাহলে সে কিভাবে আসবে? কিন্তু সরকার যদি বলে যে আপনাদের 15 দিনের ট্রেনিং আছে, 15 দিনে 30,000 টাকা দেওয়া হবে, তাহলে অবশ্যই আসবে। তাহলে সেই ট্রেনিং এ যদি আপনাদেরকে সুন্দরভাবে নীতিমালা বলা হয়, শেখানো হয়, ন্যূনতম একটা ওয়ার্কশপ করে দেওয়া হয়, আমার মনে হয় এই দেশের সড়ক দুর্ঘটনা 80% কমে যাবে ইনশাআল্লাহ। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী শুধুমাত্র চালক সেটা নয়, অনেক রকমের বিষয় থাকে। সুতরাং এই সামগ্রিকভাবে ট্রাফিক বা অন্যান্যদের পিছনে হাজার কোটি টাকা খরচ করার চেয়ে আমার ড্রাইভার ভাইদের পিছনে খরচ করা হোক, আমি বিশ্বাস করি এই দেশের সড়ক দুর্ঘটনা কমে যাবে। যে উপস্থিতি প্রধান অতিথি রয়েছেন, তার বক্তব্য শোনার জন্য মূলত আজকে আমি আসছি। আজকের এখানে বক্তব্য দেওয়ার আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, তাই তার প্রতি সম্মান রেখে আপনারা যে কথাটা বলেছিলাম যে শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন নয়, মুজাম্মেল রেখে ইউসুফ, ইউসুফ রেখে জুয়েল, জুয়েল রেখে আলেয়া, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি, শুধু এগুলো পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন করে সংগঠনকে উপরে নিয়ে যেতে হবে। যে থাকবেন এখানে তাকে সঠিকভাবে নেতৃত্ব নিয়ে এই সংগঠনকে যদি আপনারা সামনের দিকে আগাতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি একদিন আপনি যদি এর সুফল বয়ে যেতে নাও পারেন, অন্তত আপনার পরবর্তী প্রজন্মের যে চালক থাকবে তারাই সুফলটা বহন করবে। তাই আপনারা নিজেদের ভিতরে সমন্বয় তৈরি করতে হবে। নিজেদের ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে পরিহার করতে হবে। সবাইকে সম্মিলিতভাবে নিয়ে এরপরে আপনাকে অগ্রসর হতে হবে। এর ভিতরে একটা কথা থাকে যে সবাই সমানভাবে সংগঠনে আসবে না, হবে না। সুতরাং যদি মনে করেন কাউকে নিয়ে এটা বিলম্বিত হচ্ছে, তাহলে তাকে বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আপনারা সামনের দিকে আগাবেন। আমি আশান্বিত হয়েছি যে এখানে 3-4 জন বিজ্ঞ আইনজীবী, আমার চেয়েও ভালো বিজ্ঞ আইনজীবী এখানে সংযুক্ত হয়েছে, যাদের সহযোগিতা পরামর্শে আপনারা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আমি ক্ষমা চেয়ে নেব এই কারণে আমার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে যে অনুষ্ঠানটা যে সভাপতি, আমি সভাপতি বক্তব্য দিতে হবে। আপনাদের সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।